আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়া হচ্ছে কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। এই সাবজেক্টের সাথে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সাথে আসলে আমরা অনেক আগে থেকেই পরিচিত। যদি তুমি বলো এটার সাথে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যে টপিকটা আছে, টপিকের সাথে আমরা পরিচিত হয়েছিলাম কবে? প্রায় ক্লাস 6-7 থাকতে বলা চলে। তখন আমাদের জন্য সহজ ছিল বিষয়গুলো। সহজ থাকার একটা মেজর কারণ হচ্ছে আমাদের কি বলা হয়তো, শুধুমাত্র XYZ তিনটা চলক, XYZ বা এরকম তিনটা চলক দিয়ে আমাদের কিছু ইকুয়েশন থাকতো, যে 2x প্লাসের হচ্ছে 3y প্লাসের হচ্ছে 4z এগুলো হচ্ছে 0। সাধারণত এত বড় থাকতো না, সাধারণত দ্বিচলক বিশিষ্ট সমীকরণ থাকতো, সমীকরণ জোট। আমরা এরকম পড়ছিলাম আর কি, যে দ্বিচলক বিশিষ্ট সমীকরণ জোট। আমরা এরকম কিছু চ্যাপ্টার পড়ছিলাম। তারপর পড়ছিলাম একচলক বিশিষ্ট সমীকরণ জোট, যেমন 4x প্লাসের 7 y ইকুয়াল যদি 5 হয়, তারপরে 7x প্লাসের 4y ইকুয়াল যদি 7 হয়, তাহলে এটার সমাধান কত হবে। আমরা জাস্ট এগুলো পড়ছিলাম। সমাধান শিখতে গিয়ে আমরা সাধারণত যে সমাধানগুলো শিখছিলাম, অপনয়ন পদ্ধতি ছিল, তারপর প্রতিস্থাপন পদ্ধতি ছিল, তারপর এরকম আর কিছু পদ্ধতি ছিল। কিন্তু আমরা তো এখন আর সেই আদিম যুগে নাই, আমরা তো আর হাই স্কুল লেভেলে নেই, আমরা এখন অনার্স লেভেলে মোটামুটি এগুলোর করে মানে এগুলোকে যত ডিপলি পড়া যায় আমরা ডিপলি পড়ার চেষ্টা করতেছি। তো আমরা তখন আসলে যা পাইতাম সবগুলোই একই ধরনের ছিল। অর্থাৎ আমরা আজকে কিছু ক্লাসিফিকেশন শিখবো শুরুতেই, যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ক্লাসিফিকেশনগুলো কেমন কেমন হয়, কোন কোন জায়গায় কী কী সমস্যা হলে আসলে আমরা কী কাজ করতাম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা 6-7 পর্যন্ত বা 8-9 পর্যন্ত যা শিখছি সবগুলো ছিল হচ্ছে ইউনিক সলিউশন বিশিষ্ট, ঠিক আছে, বা একক সমাধান। আমরা ক্লাস 7 বলো, 8 বলো, 9 বলো, 10 বলো, আমরা তখন যা শিখছি সবগুলো ছিল হচ্ছে একক সমাধানের উপর ভিত্তি করে, অর্থাৎ প্রত্যেকটা সমস্যার একটা একক সমাধান বিদ্যমান ছিল। কিন্তু আমরা এখন যখন উপরের লেভেলে আসছি তখন আমরা দেখলাম যে একক সমাধান বিদ্যমান থাকার জন্য কিছু স্পেসিফিক শর্ত আছে, যে শর্তগুলো আমরা হাই স্কুলে থাকতে কখনোই শিখি নাই, কিন্তু এখন এসে আমরা ওই শর্তগুলো শিখতেছি। আসলে কোন শর্তের অধীনে যেই সমস্যাগুলি থাকতো সেই সমস্যাগুলো হচ্ছে আমরা হাই স্কুল লেভেলে সমাধান করছিলাম। এখন এসে আমরা কতগুলো জিনিস পাই। আমরা সাধারণত একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে সমাধানগুলি আছে, সমাধানগুলিকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে ইউনিক সলিউশন, তারপর হচ্ছে ইনফিনিট সলিউশন বা বহু সমাধান, অথবা নো সলিউশন, যেটা কোনো সমাধানই নাই, সমাধান নাই। আমাদের এখনের পড়ার বিষয়বস্তু হচ্ছে কি করা, যে আমরা তো শুধুই মাত্র ওই সমাধানটা করে আসছি, এমনকি একই সমাধানের অঙ্কই সবসময় করে আসছি। এতদিনে এসে আমরা আসলে জানতে পারলাম যে এখানে ইউনিক সলিউশনের পরিবর্তেও ইনফিনিট নাম্বারও সলিউশন হইতে পারে, যে কোনো একটা সমস্যার অসংখ্য সমাধান হইতে পারে, অথবা এমনও হইতে পারে যে কোনো একটি সমস্যার মধ্যে কোনো সমাধান থাকবে না। তো এই বিষয়গুলি আজকে আলোচ্য বিষয়বস্তু। এরপরে হচ্ছে এটার সাথে একটা সম্পর্ক আছে কার, এটার সাথে একটা খুব ভালো একটা সম্পর্ক আছে র্যাঙ্কের। এটার সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে র্যাঙ্কের, মূলত র্যাঙ্কের উপর ডিপেন্ড করে যে এইখানের যে সলিউশনগুলো আছে কোন সলিউশনটা হবে। তো র্যাঙ্কের যে র্যাঙ্কের বেসিক আসলে আমরা আগে কখনোই পড়ি নাই, মাত্র আমরা র্যাঙ্কের বেসিক শুরু করতেছি।
এই জন্য বা এর আগের ক্লাসে র্যাঙ্ক পড়াইলাম, তো র্যাঙ্কের বেসিকও যেহেতু এর আগে আমরা কখনোই পড়ি নাই, সেহেতু দেখা যাবে স্বভাবতই আমরা আসলে এই যে কন্ডিশনগুলো আছে কন্ডিশনগুলো আমরা আগে শেখার কথাও না। ঠিক আছে, তাহলে আমাদের প্রাথমিক কথা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমাদের কাছে নতুন না, এটার সাথে আমরা হাই স্কুল থেকেই পরিচিত। তবে এখন শুধুমাত্র সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের আরও কিছু শাখা প্রশাখা আছে, আমরা হচ্ছে শাখা প্রশাখাগুলো শিখব। আর যে কী কন্ডিশন আমরা ইউনিক সলিউশন পাইতাম সেই কন্ডিশনগুলো শিখব। এখানে দুইটা প্রমাণ আছে, মেজর প্রমাণ হচ্ছে দুইটা প্রমাণের পরীক্ষাতে আসে, নিয়মিতই আসে। আর এখানে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে তুমি উপপাদ্য পাবাই মাত্র দুইটা, আর এই দুইটা উপপাদ্য ঘুরে ফিরে প্রত্যেক বছর আসতেছে। এই বছর একটা আসলে পরের বছর আরেকটা আসে, পরের বছর আরেকটা আসলে এর পরের বছর আবার রিপিট হয়, মানে এই দুইটা উপপাদ্য ঘুরে ফিরে আসে পরীক্ষার মধ্যে। তো উপপাদ্যগুলো একটু বড় আছে, আমি যদি পুরোপুরি বুঝাইতে গেলে এক একটা উপপাদ্যের মধ্যে আমার সময় লাগবে হচ্ছে 40 থেকে 50 মিনিট এরকম, বা অ্যাটলিস্ট 40 মিনিট লাগবে বুঝাবো। আমরা কি বেসিকগুলো নিয়ে একটু আলোচনা করে তারপর আমরা ইয়াতে বুঝাবো। এই দুইটা উপপাদ্যের পর হচ্ছে অঙ্ক, আর অঙ্ক হচ্ছে প্রায় সবগুলাই সেম। আমরা অলরেডি ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স বের করতে সময় লাস্ট ক্লাসের সর্বশেষ যে ইয়াটা ছিল ইচ্যালন ফর্মে কেন রূপান্তর করতে হয় এটা আমরা শিখছি। আমরা আজকে হচ্ছে ইচ্যালন ফর্মের যে রূপান্তর এটার ব্যবহারটা করব সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, যে ইচ্যালন ফর্মের মাধ্যমে আমরা আসলে কীভাবে মান বের করতে পারি। আমরা জানি যে ইচ্যালন ফর্ম আর ক্যানোনিক্যাল ফর্ম, বিশেষ করে ইচ্যালন ফর্মের মাধ্যমে আমরা আসলে কোনো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যদি নর্মাল সংজ্ঞা লিখি, তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে কীভাবে সংজ্ঞায়িত করা যায়? কি ক্লাস বলতে শুরু তো করছি 3:30-এ, 3:32-এ শুরু করছি আর কি, তবে লেখা শুরু করতেছি এখন, মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সংজ্ঞা ডেফিনেশন দিয়ে আর কি। এর আগে বলছিলাম হচ্ছে কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তো আমাদের নতুন না, আমরা হচ্ছে এই প্রথমবারের মতো যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়তেছি এই জিনিসটা এমন না, আমরা আসলে হাই স্কুল লাইফ থেকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়ে আসতেছি। তো আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে অনেকগুলি শাখা প্রশাখা আছে, এর মধ্যে মাত্র একটা শাখা প্রশাখা নিয়ে হচ্ছে আমরা সারা স্কুল লাইফ পার করছি আর কি। এখন আমরা হচ্ছে বাকিগুলো শিখবো আর কি শর্ত সহ। তো মূলত এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এটা হচ্ছে মূলত কি ইজ আ কালেকশন অফ m equations involving an unknowns কারা? আমরা সাধারণত যাদের মান বের করতে হয়, যেমন আমরা পূর্বোক্ত সময় যেগুলো শিখছি 7x প্লাসের 5y ইকুয়াল যদি 10 হয়, আর 7x প্লাসের 10y ইকুয়াল যদি 17 হয়, তাহলে আমরা যেগুলো আগে শিখে আসছি আর কি হাই স্কুল লাইফে থাকতে, এখানে আমাদের ইকুয়েশন আছে কয়টা? m ইকুয়াল হচ্ছে 2। আননোন কে আছে? এটা হচ্ছে আননোনস, এটা হচ্ছে আননোনস, মানে অজানা মান, যার মান মূলত আমার বের করতে হবে। আমরা সাধারণত ডিস্ট্রিবিউশনে যেগুলো প্যারামিটার হিসেবে উল্লেখিত করি, ঠিক ওই জিনিসগুলো হচ্ছে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে আননোন হিসেবে সংজ্ঞায়িত করি। ঠিক আছে, আননোন। তাহলে আননোন বলতে আমরা বুঝি হচ্ছে এক্স আর ওয়াইকে, যার মান মূলত আমাদের বের করতে হবে। তাহলে এম হচ্ছে মূলত নাম্বার অফ ইকুয়েশন, ঠিক কয়টা ইকুয়েশন আছে, আর এন হচ্ছে নাম্বার অফ আননোনস, অর্থাৎ এখানে আমাদের চলক আছে কয়টা? দুইটা, যে দুইটা চলকের মান হচ্ছে আমাদের বের করতে হবে। ঠিক আছে, এটিকে হচ্ছে আমরা বলি। তো এখন কথা হচ্ছে আমরা এখানে একটা জিনিস শিখছিলাম একটা সময়, যে নাম্বার অফ, আমরা তখন যেটা শিখছিলাম আর কি, আননোনস যতটা থাকবে ঠিক ততটা সমীকরণ যদি থাকে তাহলে আমরা আসলে ইউনিক সলিউশন পাইতাম, বা ইউনিক সলিউশন পাই, এটা আমরা আগে শিখছি। এখন
এটা যে মূলত র্যাঙ্কের উপর ডিপেন্ড করে এটা আমরা আগে কখনোই শিখি নাই, এটা হচ্ছে আমরা আজকে দেখব। কারণ হচ্ছে আমরা কি একই রকম ইকুয়েশন এখানে তৈরি করতে পারি না, যে 14x প্লাসের 10y ইকুয়াল 20। যদি আমাদের 3টা সমীকরণে পরীক্ষাতে দেওয়া থাকে, সাধারণত আমরা এতদিন পাই নাই, বাট যদি দেওয়া থাকে তখন আমাদের কি বিবেচনা করতে হয়, যে এই ইকুয়েশনটার মধ্যে আমাদের এম এর মান আছে কত, এখন এম এর মান এখন দাঁড়াইলো হচ্ছে 3, আর এন এর মান দাঁড়াইলো কত হচ্ছে 2, ঠিক আছে। এম এর মান অর্থাৎ নাম্বার অফ ইকুয়েশন দাঁড়াইলো হচ্ছে 3, আর এন এর মান দাঁড়াইলো হচ্ছে 2। এই মুহূর্তে আমার র্যাঙ্ক বের করার প্রয়োজন পড়ে। স্বভাবতই এটার র্যাঙ্ক হবে হচ্ছে কত 2, স্বভাবতই এটার র্যাঙ্ক 2 হবে। র্যাঙ্ক 2 আসলে কেন হবে, একটি মেজর প্রশ্ন না। আমি এটা তো মানে র্যাঙ্ক বের না করে কেমনে বলে দিচ্ছি র্যাঙ্ক কত হবে। জিনিসটা হচ্ছে র্যাঙ্ক সাধারণত স্কোয়ার টার্ম হয়। র্যাঙ্ক যখন বের করতে হয় তখন ম্যাট্রিক্সে স্কোয়ার শেপের একটা সাব ম্যাট্রিক্স নিতে হয়। এখন আমার যখন এটা এরকম আসছে যে 7, 5, 7, 10, 14, 10, তো আমরা এখানে স্কোয়ার শেপ যদি নিই তাহলে স্কোয়ার শেপ নিলে হচ্ছে আমরা এই জায়গাটা পাই, অথবা এইটা পাই, অথবা এই দুইটা পাই। কিন্তু দেখো আমরা যদি এইটা 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 নিই তাহলে মান কত হচ্ছে 7, 5, 14, 10, 70 মাইনাসের 70 ইকুয়াল কত 0। অর্থাৎ এই দুইটা পরস্পর ডিপেন্ডেন্ট, এই সারি আর এই সারি পরস্পর ডিপেন্ডেন্ট, এখানের কোনো আলাদা স্বকীয়তা নাই। ফলে আমরা দেখি যে এটার র্যাঙ্ক আসলে কখনোই 2-এর চেয়ে বেশি হওয়া সম্ভব না। বা আমরা যদি এরকম বের নাও করি, এখান থেকে আমরা দেখি স্কোয়ার সাব ম্যাট্রিক্স নিলে এর থেকে কখনোই 2-এর বেশি অর্ডার নেওয়া সম্ভব না, ঠিক আছে। তো আমরা এখান থেকে তখন বলে দিতে পারি হচ্ছে র্যাঙ্ক হচ্ছে 2। আর 1 মিনিট, আমরা যেখানে ছিলাম আর কি, তো দেখা যায় যে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা থাকা না থাকা আমার মান নির্ণয় আসলে কোনো প্রভাব ফেলে না। তো আমরা আরও একটা জিনিস শিখছিলাম, বেসিস, একটা বেসিস শিখছিলাম না, ক্যানোনিক্যাল ফর্মের মাধ্যমে মূলত আমাদের বেসিসগুলো বের হয়ে আসে, যে ঠিক কোন কোন ইকুয়েশনগুলো বা কোন কোন রোগুলো মূলত বেসিস, একটা ম্যাট্রিক্সের ভিত্তি, অর্থাৎ তারা হচ্ছে ইউনিক রো। ওই রোগুলো বের হয়ে আসে হচ্ছে বেসিস বা ক্যানোনিক্যাল ফর্মের মাধ্যমে। আর যে রোগুলো হচ্ছে ভিত্তি সমীকরণের, তারা হচ্ছে মূলত বেসিস। তো এখানে যদি আমি 3টা সমীকরণ থাকে, 3টা সমীকরণের মধ্যে ভিত্তি হচ্ছে এইটা আর এইটা, মানে বেসিস যেটা আর কি। কারণ এই ইকুয়েশনগুলো থেকে পরবর্তীতে এই ইকুয়েশনের উৎপত্তি, এটার নিজস্ব কোনো স্বকীয়তা নাই, শুধুমাত্র এটাকে 2 দ্বারা গুণ করলে এটা চলে আসে। ফলে আমরা যে মূল যে সমীকরণগুলো পাচ্ছি, মূল সমীকরণগুলো হচ্ছে 2টা, যেগুলোকে সাধারণত বেসিস বলি। ভেক্টরের ক্ষেত্রে যে বেসিস আমরা শিখে আসছিলাম, এই বেসিস আর এখানের বেসিস একই কথা। যেমন আমরা কালারের কথা বলো, আমাদের মৌলিক কালার হচ্ছে 3টা, BGR, কি একটা ছিল হচ্ছে ব্লু, গ্রিন আর রেড। তো এই 3টা কালারের বিভিন্ন সংমিশ্রণের ফলে আমাদের হাজার হাজার কালার বের হয়ে আসে। তাইলে কালারের ক্ষেত্রে বেসিস কত 3, কালার বা রঙের ক্ষেত্রে বেসিস হচ্ছে 3, কারণ এই 3টা কালারকেই আমি ওদল বদল করার মাধ্যমে দুনিয়ার সব কালার নিয়ে আসতে পারি। ঠিক একইভাবে সমীকরণের ক্ষেত্র, যখন আমাদের 2টা বা 3টা সমীকরণকে বা এই 2টা বা 3টা সমীকরণের উপর যদি বাকি ইকুয়েশনগুলো ডিপেন্ডেন্ট হয়, তারা কিন্তু বেসিস না। যাদের উপর ডিপেন্ডেন্ট, মূলত যেই সমীকরণগুলো ইউনিক, তারাই হচ্ছে বেসিস। এখন তাহলে আমরা যদি এটাকে একটা পূর্ণাঙ্গ ইকুয়েশন হিসেবে লিখতে চাই, আমরা কীভাবে লিখতে পারি? আমরা বলছি এখানে m সংখ্যক ইকুয়েশনস আছে আর n সংখ্যক আননোনস আছে। তাহলে আমরা পাই হচ্ছে, আমরা ধ্রুবকগুলোকে আলফা দিয়ে লিখি, আলফা 1 x1 প্লাসের, আলফা 1 x2 প্লাসের, আলফা 1 x3 প্লাসের, ডট 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 প্লাসের। আমাদের আননোনস আছে n সংখ্যক, ফলে n সংখ্যক থাকবে আলফা 1n xn ইকুয়াল হচ্ছে b1 আলফা 1 x2
আলফা 2 1 x1 প্লাস এর আলফা 2 2 x2 প্লাস এর আলফা 2 3 x3 প্লাস এর আলফা 2n xn ইকুয়াল হচ্ছে b2 ডট 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 আলফা m1, এই যে এটা প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, mতম সমীকরণ, x1 প্লাসের আলফা m2 x2 প্লাসের আলফা m3 x3 প্লাসের ডট ডট প্লাসের আলফা mn xn ইকুয়াল হচ্ছে bm। এইটা হচ্ছে আমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, যে এখানে m সংখ্যক ইকুয়েশন আছে আর n সংখ্যক আননোনস আছে। এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে একেবারে ছোটোখাটো করে 2টা বা 3টা সমীকরণ বা 2টা বা 3টা আননোনস করে আমাদেরকে দেওয়া হইতে হচ্ছে হাই স্কুল লেভেলে এটা সমাধান করার জন্য। এখন এটাকে তো বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, তাহলে এটার ম্যাট্রিক্স নোটেশনটা কি এটা আমার শিখতে হবে। এটা যদি ম্যাট্রিক্স নোটেশনে লিখতে চাই তাহলে আমার প্রথম কী করতে হবে, সহগগুলো লিখতে হবে। এই যত সহগ আছে সবগুলো সহগকে একসাথে লিখতে হবে। আলফা 1 1 আলফা 1 2 আলফা 1 3 ডট 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 আলফা 1n আলফা 2 1 আলফা 2 2 আলফা 2 3 ডট 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 আলফা 2n ডট 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 আলফা m1 আলফা m2 আলফা m3 ডট 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 আলফা mn। এই হচ্ছে x1 x2 x3 ডট ডট xn এগুলো হচ্ছে b1 b2 ডট ডট bm। তুমি দেখো, তুমি যদি এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করো তাহলে তুমি সমীকরণগুলো পাবা। গুণ করে ট্রাই করতে পারো। আমরা যেহেতু ম্যাট্রিক্সের গুণন ইতিমধ্যে শিখাইছি, আমরা এই জন্য এটা লিখলাম না এখানে। তো এই ম্যাট্রিক্সটাকে কি বলে? এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ সহগের ম্যাট্রিক্সগুলো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সের নাম কি? এটা হচ্ছে আননোনসগুলোর ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এই পুরো ম্যাট্রিক্সকে আমরা ডিফাইন করতে পারি এ দ্বারা, এই ম্যাট্রিক্সকে ডিফাইন করতে পারি এক্স দ্বারা, এই ম্যাট্রিক্সকে আমরা ডিফাইন করতে পারি ইকুয়াল হচ্ছে বি দ্বারা। তাহলে এইটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ম্যাট্রিক্স নোটেশন, যেখানে এর মান হচ্ছে এই ম্যাট্রিক্স, এক্সের মান হচ্ছে এই ম্যাট্রিক্স, বি এর মান হচ্ছে এই ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ম্যাট্রিক্স নোটেশন। এইটার উপর ভিত্তি করে আমরা অনেকগুলি কাজ করে থাকি। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস শিখাই রাখি, এই যে এ ম্যাট্রিক্স এটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, আর এই যে বি ম্যাট্রিক্স এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট বা ম্যাট্রিক্স অফ কনস্ট্যান্টস। যতগুলো ধ্রুবক আছে এই পাশে সবগুলো ধ্রুবক কিনে ম্যাট্রিক্সটা হয়, তাহলে ম্যাট্রিক্স অফ কনস্ট্যান্টস। যতগুলো ধ্রুবক আছে সবগুলো ধ্রুবক নিয়ে ম্যাট্রিক্সটা এখানে লেখা হয়। আর যদি আমরা এই দুইটা ম্যাট্রিক্সকে একসাথে লিখি এই ব্র্যাকেট দিয়ে, তখন সেটাকে বলা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স, বাংলায় বললে হচ্ছে যুক্ত বা যৌগিক ম্যাট্রিক্স বলা যায়। যে আমরা জাস্ট এই দুইটা ম্যাট্রিক্স একসাথে যুক্ত করে লিখলাম থার্ড ব্র্যাকেটের মাঝে, এটাকে আমরা বলি হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। আর আমরা সাধারণত কাজ করার সময় এই অগমেন্টেড ম্যাট্রিক্স নিয়েই বেশিরভাগ কাজ করে থাকি। এখন আসো, আমরা মোটামুটি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের অনেক জিনিসই দেখলাম। তো আমরা বুঝলাম যে এই জিনিসটা, এই বি কেবল হচ্ছে ম্যাট্রিক্স অফ কনস্ট্যান্টস, যেহেতু এটা সবগুলো কনস্ট্যান্টগুলো নিয়ে, ধ্রুবকগুলো নিয়ে। আর আননোনসের যে সহগ আছে সহগদের নিয়ে যে ম্যাট্রিক্সে গঠিত হয় এটা। আর এইখানে যেই সহগগুলি তাদের সাথে কিন্তু আননোনসের কোনো সম্পর্ক নেই, বা তারা কিন্তু আননোনসের কোনো সহগ না, x1 x2 এগুলোর কোনো সহগ না। ঠিক আছে, তাহলে
চলো আমরা প্রাথমিকভাবে এ এক্স ইকুয়াল বি, এটা হচ্ছে আমার একটা, এক মিনিট একটু কল আসছে, কেলেন কোনো কিছু করতে পারি না, পাশাপাশি হচ্ছে আরও বেশ কিছু কাজ আসলে অসুবিধা হয়ে যাইতেছে। আচ্ছা কি বুঝি নেই, এই চ্যাপ্টার শেষ করতে লাগবে না তো, আমি এই চ্যাপ্টারের মধ্যে আমি এখন বেসিকগুলো পরে তার সর্বোচ্চ 20 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে না, আমি পুরো বেসিকটা ক্লিয়ার করব। বেসিক ক্লিয়ার করার পরে দুইটা প্রমাণ আছে, দুইটা প্রমাণ পড়াবো, দুইটা প্রমাণ পরে হয়তো বা 1.5 ঘন্টা লাগবে, তারপর হয়তো 2টা অঙ্ক করাই দিব, 2টা অঙ্ক করাইতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, 10 চ্যাপ্টার শেষ। এখান থেকে এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর একটা করে অঙ্ক আসে, তো তুমি অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলে অঙ্ক মাস্ট পাবো পরীক্ষাতে। আর অঙ্ক পাবা এখানে তো মোটামুটি 10 মার্ক আসবে, তো একটা উপর 10 বা একটা অঙ্ক আসবে, এটা ধরে রাখো। আর সামনে থেকে হচ্ছে 2টা কোয়েশ্চেন দেবে, 2টা কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন দিতে পারে, মানে সংক্ষিপ্ত কোয়েশ্চেন দিবে একটা বা 2টা এরকম। হ্যাঁ এই চ্যাপ্টার থেকে 10 মার্ক আসবে। এখানে থিওরিয়াম আছে 2টা থিওরিয়ামের একটা আসবেই, এখন 2টা থিওরিয়াম তো 2টা থিওরিয়ামের একটা মার্কস আসবে পরীক্ষাতে। এখন কোন 5 মার্কের জন্য দিবে, থিওরিয়ামটা দিবে 5 মার্কের জন্য, অঙ্ক দিবে একটা 5 মার্কের জন্য। আর থিওরিয়াম আসার কথা হচ্ছে 2 নম্বর থিওরিয়ামটা, 1 নম্বরটা আসার সম্ভাবনা খুবই কম, না আসার কথা। মানে যদি তুমি A+ এর আশায় পড়ো তাহলে হচ্ছে 2টাই পড়তে হবে, আর যদি মনে করো যে B+ A- পাইলেই হবে তখন হচ্ছে শুধু 2 নম্বরটা পড়তে পারো, যে 1 নম্বর পড়ার দরকার নেই। কিন্তু আমি চাইতেছি তোমার 4 আসুক ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সহজ করে দেখে, আমিন। আমরা প্রাথমিকভাবে এই ইকুয়েশনটাকে ভাগ করতে পারি 2টা ভাগে, ঠিক আছে। এই ম্যাট্রিক্স অফ কনস্ট্যান্ট যেটা আছে, এই ম্যাট্রিক্স অফ কনস্ট্যান্ট যদি 0 হয় তাহলে এটার এক ধরনের নাম হয়, আর যদি ম্যাট্রিক্স অফ কনস্ট্যান্ট 0 না হয় তখন এটার এক ধরনের নাম হয়। তাহলে এই 2টা কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে ভাগ করতে পারি, আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটাতে হচ্ছে বি ইকুয়াল 0 হবে, আরেকটা হচ্ছে বি নট ইকুয়াল 0 হবে। যদি বি ইকুয়াল 0 হয় তখন আমরা সেটাকে বলি হচ্ছে সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশন বা হোমোজিনিয়াস সিস্টেম। যদি কনস্ট্যান্টগুলোর মান 0 হয় তাহলে পায় হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম, আর যদি কনস্ট্যান্টগুলোর মান 0 না হয় তাহলে পায় হচ্ছে হেটারোজিনিয়াস সিস্টেম। হেটারোজিনিয়াস সিস্টেম। এখন এটা একটা কারণ বলি, আমরা সরি নন হোমোজিনিয়াস, হেটারো না, হেটারো আমি ইয়াতে পড়ছি তো ওইটার টানা চলে আসছে। আমরা হেটারোস্কেয়ার আসতেছি পরে, বা হোমোজিনিয়াসের বিপরীত শব্দ হচ্ছে হেটারোজিনিয়াস। হোমোর বিপরীত হেটারো, বা নন হোমোজিনিয়াস বলতে যেটা বলে ওইটাও সেম। তো এখানের বেসিক যে বিষয়টা, আমরা যদি 5x প্লাসের 7y = 0 হয়, আবার যদি 9x প্লাসের 10y = 0 হয়, যদি এটার সমাধান বিদ্যমান থাকে, সমাধানগুলো কি হবে, এক্সের মান যা, ওয়াইয়ের মান তা, সবগুলো 0। এটা সাধারণ যদি এটার সমাধান বিদ্যমান থাকে, সমাধানগুলো হবে হচ্ছে xy = 0, অর্থাৎ যতগুলো আননোনস আছে সবার সমাধান একই রকম, আর এটা 0। যেহেতু এই সিস্টেম থেকে যেই ধ্রুবকগুলোর যে সমাধান বের হয়
এই সমাধান সবার জন্য সমান, সেহেতু এটাকে বলা হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম। এর আরেকটা কন্ডিশন আছে, এটা বের হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে এটা কনসিস্টেন্ট হইতে হবে, ওইটা আসতেছি আমি। আর এই ক্ষেত্রে কী হয়, এই ক্ষেত্রে এক্সের একটা মান হয়, ওয়াই একটা মান হয়, জেডের একটা মান হয়, অর্থাৎ প্রত্যেকটা আননোনসের আলাদা আলাদা মান হয়। যদি প্রত্যেকটা আননোনসের আলাদা আলাদা মান হয় তাহলে সেটা হচ্ছে নন হোমোজিনাস। আর আমরা জানি হোমোজিনাস মানে কি, হোমোজিনাস মানে হচ্ছে বাংলা অর্থে সমসত্ব, অর্থাৎ যতগুলো জিনিস থাকবে এখানে সবার বৈশিষ্ট্য সমান হবে, সবার বৈশিষ্ট্য একই হবে, মানে সবার সব কিছু সমান হবে। তাহলে আমরা একটা সিস্টেম থেকে যদি প্রত্যেকটা আননোনসের সমাধান করলে যদি আমি তাদের প্রত্যেকটা আননোনসের মান সমান পাই, তখন সেটাকে আমরা বলি হচ্ছে হোমোজিনাস সিস্টেম। আর যদি প্রত্যেকটা আননোনসের মান সমান না হয়, অর্থাৎ ওয়াই নট ইকুয়াল জেড হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে নন হোমোজিনাস সিস্টেম। এখন আসো হোমোজিনাস আর নন হোমোজিনাসের মধ্যে এর ডিপলি পার্থক্যগুলো আরও কী কী আছে আমরা একটু দেখি। এখানে আমরা আরও দুইটা পাই, এটার মধ্যে দুই ধরনের সমাধান পাই আমরা। একটা হচ্ছে কনসিস্টেন্ট হোমোজেনিয়াস ইকুয়েশনকে কখন কনসিস্টেন্ট বলা হবে, কখন ইনকনসিস্টেন্ট বলা হবে। এটার ক্ষেত্রে কনসিস্টেন্ট আছে, কনসিস্টেন্ট ঠিক আসলে কখন বলা হয়, যদি ইউনিক সমাধান থাকে, যদি ইউনিক সলিউশন থাকে তখন সেটাকে কনসিস্টেন্ট বলা হয়। ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রেই সেম। যদি হোমোজেনাস সিস্টেমের একটা ইউনিক সলিউশন থাকে তাহলে সেটাকে কনসিস্টেন্ট সিস্টেম বলা হয়। আবার নন হোমোজেনাস সিস্টেমের যদি একটা ইউনিক সমাধান অর্থাৎ একক সমাধান থাকে তখন সেটাকে বলা হচ্ছে কনসিস্টেন্ট সিস্টেম। এরপর আসো আমরা যদি কনসিস্টেন্ট শব্দটা একটু স্কিপ করি, তাহলে আমরা হোমোজেনাস সিস্টেমের ক্ষেত্রে দুই ধরনের সমাধান পাই। একটা হচ্ছে ট্রাইভিয়াল সলিউশন, আর একটা হচ্ছে নন ট্রাইভিয়াল সলিউশন। যদি কখনোই এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল জেড অর্থাৎ সবার মান যদি শূন্য হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ট্রাইভিয়াল সলিউশন। আর তখন আমরা বলি হচ্ছে ট্রাইভিয়াল সলিউশন। ট্রাইভিয়াল সলিউশনের ক্ষেত্রে কি হয়, যতগুলো আননোনস আছে সবার মান থাকবে, সবার মানের মধ্যে শূন্য হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা কন্ডিশন আছে হচ্ছে, এই ক্ষেত্রে মানে এই দুইটার ক্ষেত্রে আসলে দুইটার ক্ষেত্রে হয় যে সবগুলো মান শূন্য হয় এবং সবগুলো সমান হয়। আর যদি ট্রাইভিয়াল বলা হয় তখন যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল নাম্বার অফ আননোনস, অর্থাৎ এনের সংখ্যা, যতগুলো ধ্রুবক আছে ধ্রুবকগুলোর সংখ্যা যদি এ ম্যাট্রিক্সের যেটা হচ্ছে ম্যাট্রিক্স অফ কোফিসিয়েন্টস বা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স তার র্যাঙ্কের সমান হয় তখন সেটাকে বলে হচ্ছে ট্রাইভিয়াল সলিউশন। আর যদি আমরা দেখি কখনো এটা যদি ছোটো হয় তখন সেটাকে বলা হচ্ছে নন ট্রাইভিয়াল সলিউশন এন। যদি কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমার যে এন আছে নাম্বার অফ আননোনস এটার চেয়ে ছোটো হয় তখন সেটাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে নন ট্রাইভিয়াল সলিউশন। আর ট্রাইভিয়াল সলিউশন কখন বলি, যদি দুইটার র্যাঙ্ক পরস্পর সমান হয়। ঠিক আছে, আর এখানে বিষয়টা হচ্ছে আমার এই র্যাঙ্ক সমান হওয়া না হওয়ার মধ্যে আসলে পার্থক্য কি। যদি র্যাঙ্ক সমান হয় তাহলে আমরা বেসিসের কথা আলোচনা করছিলাম শুরুর দিকে, যদি র্যাঙ্ক সমান হয় তাহলে ইকুয়েশন যতটা প্রত্যেকটা ইকুয়েশনটি বেসিস ইকুয়েশন, অর্থাৎ কোনো ইকুয়েশনে কারোর ডুপ্লিকেট না বা কারোর উপর ডিপেন্ডেন্ট না। আর যদি আমরা কখনো দেখি যে র্যাঙ্ক যদি নাম্বার অফ আননোনস থেকে ছোটো হচ্ছে তাহলে আমরা ধরে নেব
র্যাঙ্কের বাইরে যতটা ইকুয়েশন আছে সবগুলো ইকুয়েশন হচ্ছে অন্য কারোর সাথে ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে। ওই ক্ষেত্রে আসলে আমাদের সবগুলো ইকুয়েশনের মান আসলে আসে না, তখন সাধারণত ইনফাইনাইট সমাধান চলে আসে আর কি, মাঝে মধ্যে এরকমটা হয়। তারপর আসো আমরা নন হোমোজিনিয়াস সমস্যা ইয়ার ক্ষেত্রে কী কী পাই। আমরা এখানে পাইলাম যে যদি কনসিস্টেন্ট হয়, যদি ইউনিক সলিউশন থাকে। তো এটা কি ইউনিক সলিউশন থাকে না শুধু সলিউশন থাকে? এটা খুব সম্ভব যদি শুধুই সলিউশন থাকে তখন হবে, কনসিস্টেন্ট হবে খুব সম্ভব। at least one solution, অর্থাৎ আমার কমপক্ষে একটা, অর্থাৎ মোট কথা সমাধান থাকবে। যদি সমাধান থাকে তাহলে হচ্ছে কনসিস্টেন্ট বলা হয়, যদি সমাধান থাকে। আর এই কনসিস্টেন্সি তাহলে দুই ভাগে ভাগ হয়, একটা ট্রাইব্যাল সলিউশন যদি ইউনিক সমাধান থাকে, আর নন ট্রাইব্যাল সলিউশনের ক্ষেত্রে আসলে ইউনিক সমাধান থাকে না, তখন আসে ইনফিনিট সমাধান আসে এই ক্ষেত্রে। আর এই ক্ষেত্রটাতে ইনফিনিট আসে কেন আসে, তোমার সাধারণত আমরা অন্য একটা ক্ষেত্র বা নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে দেখাই, ওইটার ক্ষেত্রে স্পষ্ট তুমি ওই জায়গাতে পাবা। এক্স প্লাসের ওয়াই প্লাসের জেড ইকুয়াল যদি ধরো 5 হয়, আর এক্স প্লাসের ওয়াই ইকুয়াল যদি হচ্ছে 7 হয়, আমি যদি এরকম সমীকরণ পাই যে নাম্বার অফ আননোনস থেকে আমাদের সমীকরণ কম, অর্থাৎ আবার যদি আরেকটা থাকে যে 2x প্লাসের 2y প্লাসের 2z ইকুয়াল হচ্ছে 10, এখানে কিন্তু নাম্বার অফ আননোনস হচ্ছে, নাম্বার অফ ইকুয়েশনস কয়টা 3, আর নাম্বার অফ আননোনস হচ্ছে কয়টা 2, সরি নাম্বার অফ আননোনসও 3। আমার স্বাভাবিকভাবে দেখতে পারার কথা যে এখানে ইউনিক সলিউশন থাকবে, কিন্তু সমস্যা হচ্ছে এটার উপর ডিপেন্ডেন্ট। এটা যদি আমি কোএফিসিয়েন্টকে ম্যাট্রিক্স করি তাহলে তার র্যাঙ্ক হবে হচ্ছে কত 2। যখন আমি দেখি যে র্যাঙ্ক হচ্ছে 2, যেটা হচ্ছে আমার নাম্বার অফ আননোনস থেকে ছোট, অর্থাৎ m লেস দেন n, র্যাঙ্ক অফ a লেস দেন n, তখন আমরা দেখি হচ্ছে যখন এই কন্ডিশনটা চলে আসে তখন এক্স বা ওয়াই এর যে কোনো একটাকে ধ্রুবক হিসেবে রাখতে হয়। অর্থাৎ তুমি এখানে ওয়াইয়ের একটা মান ধরে নিতে হয় সি, বা যে কোনো একটা মান ধরে নিয়ে তারপর হচ্ছে এক্সের মান তখন হবে হচ্ছে 7 প্লাসের সি, আর তখন জেডের মান কত হচ্ছে, এটা 7 প্লাসের সি, আর এটা হচ্ছে শুধুই সি, তাহলে 7 মাইনাসের সি, আর এটা হবে হচ্ছে 5 মাইনাসের 7 মাইনাসের 2c ইকুয়াল হচ্ছে -2 -2c এরকমটা। তো এখানে সি এর মান তুমি আলাদা আলাদা যত বসাবা, এখানে প্রত্যেকটা সমাধান আসলে মান তত সংখ্যক বের হইতে থাকে। এই জন্য মূলত আমরা এই টাইপের সমাধানগুলোকে আমরা বলি হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। তো এই নন ট্রাইভিয়াল সলিউশনের ক্ষেত্রে সেম কাহিনীটাই হয়, যখন র্যাঙ্ক অফ এ নাম্বার অফ আননোনস থেকে ছোটো হয়ে যায় তখন আসলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনটা চলে আসে। যদিও আমরা এখানে ইনফাইনাইট শব্দটা আনি না, কিন্তু এই জায়গাতে আমরা সরাসরি নিয়ে আসি। আমরা কনসিস্টেন্ট কখন বলি, যদি কনসিস্টেন্ট তখনই বলি যদি র্যাঙ্ক অফ এ, এটার র্যাঙ্ক যদি অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্কের সমান হয় তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে কনসিস্টেন্ট সিস্টেম। এরপর যদি এই কনসিস্টেন্ট সিস্টেম আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ওয়ান সলিউশন বা ইউনিক সলিউশন, আর একটা হচ্ছে ইনফিনিট নাম্বার অফ সলিউশন। ইউনিক সলিউশন কখন হয়, যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল র্যাঙ্ক অফ এ ভি, এইটা যদি এন এর সমান হয় তখন হচ্ছে ইউনিক সলিউশন। আর র্যাঙ্ক অফ এ ইকুয়াল যদি র্যাঙ্ক অফ এ বি, এটা যদি এন এর চেয়ে ছোটো হয় তাহলে সেটার দ্বারা হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। আর যদি নো সলিউশন কখন হবে, যদি র্যাঙ্ক অফ এ এইটা যদি র্যাঙ্ক অফ এ বির চেয়ে ছোটো হয়
তাহলে সেটাকে বলা হচ্ছে নো সলিউশন। এই টাইপের ক্ষেত্রে কোনো সমাধান আসে না। কেন আসে না আমরা একটু দেখি। ধরো আমরা কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এইভাবে লিখি যে এক্স প্লাসের ওয়াই প্লাসের জেড ইকুয়াল হচ্ছে 4, এক্স প্লাসের ওয়াই ইকুয়াল হচ্ছে 7, আর এখানে কোনো কিছুই নাই, এটা ইকুয়াল হচ্ছে অর্থাৎ 0 ইকুয়াল হচ্ছে 8। তাহলে এই যে অংশটা এটার র্যাঙ্ক হচ্ছে র্যাঙ্ক অফ এ ইকুয়াল হচ্ছে কত 2। আমি যদি পুরো অংশটা নেই তাহলে এটার র্যাঙ্ক আসে হচ্ছে র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3। আমরা এখান থেকে দেখতে পাই এটা আদৌ সম্ভব না, কখনো এটা বাস্তবে নাই। আর কিন্তু আমার যদি এই কন্ডিশন কখনো মিলে তাহলে মূলত আমার ম্যাট্রিক্সের আকারটা এইরকম দাঁড়ায়, যার ফলে আমরা দেখতে পাই যে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্সের চেয়ে ছোটো হয়। আর ছোটো হলে আমরা দেখি এমন একটা কনস্ট্যান্ট বের হয় যেটার এই পাশে আসলে কোনো মান থাকে না, ফলে আমরা এখানে আসলে কোনো পারফেক্ট সমাধান দিতে পারি না, ফলে এটাকে আমরা বলি হচ্ছে নো সলিউশন। এ হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ওভারঅল ধারণা। মানে এ হচ্ছে বেসিক আর কি, এগুলোই আবার বারবার করে আলোচনা করা আছে। তারপর যে আমাদের পার্থক্য দেওয়া আছে, পার্থক্যের মধ্যে মূলত এই ধারণাগুলো তুমি গিয়ে পার্থক্যের মধ্যেও পাবা। তারপর হচ্ছে মানে আমাদের যে থিওরিয়াম 1 আগ পর্যন্ত যতগুলো ধারণা আছে সবগুলো এখানে এক বোর্ডে আছে। ঠিক আছে, এরপর ধরো আমরা এখন থিওরিয়ামটাতে যাই। ফার্স্ট থিওরিয়াম